কৌশিক মুর্শিদাবাদ জেলার ছেলে, বহরমপুরে, যার থেকে আমরা একদম বুঝতেই পারি যে জেলা ইতিহাস একদম নাট্যকর্মী। এই মুহূর্তে আমরা বলতে পারি আলাদা স্টার কৌশিক। তোমার কাছে আমাদের প্রথম জিজ্ঞাসা, এই মুহূর্তে কতগুলো নাটকে কাজ করছে? এই মুহূর্তে প্রায় আমার পরিচালনা আর অভিনয় নিয়ে 10-12টা নাটকে একসঙ্গে কাজ করছে। তার মধ্যে কয়েকটা নাটক আমি 3 বছর থেকেই করছি না মানে সময় অভাবে আমি বলেছি দুটি কাজ করে নিতে পারি। একটা নাটকে আমি একটা বলি একদম উল্টো থিয়েটারের ক্ষেত্রে হয় না, থিয়েটার একটা হতে হতে পরিণত হয়, অভিনেতা পরিবর্তন হবে। আমার একটা না সত্য ইচ্ছা করে, সেটা আমার দুর্বলতা হতে পারে। আমি হয়তো একটা চরিত্রের মধ্যে আর কিছু পাচ্ছি না। আমার একটা মনে হয় যে আমি চরিত্রটাকে অভ্যস্ত হয়ে গেছি, মনে হয় যে অভ্যস্ত হয়ে গেলাম হ্যাঁ সেটা ভালো লাগে। হয়তো মানুষ আনন্দ পাচ্ছে, মানুষ ওই দেখে মজা পাচ্ছে বা বন্ধুরা দেখছে বা যারা আগেও দেখেছে। কিন্তু আমার এক সময় মনে হয় যে আমি তো আরেকটা চরিত্রের সন্ধান করি, এটা তো ভুল। সেটা একদম থিয়েটারের ব্যাকরণের ক্ষেত্রে বেশ গণ্ডগোল হয়ে যাবে। মানে সাধারণত ফিল্মের অভিনয় এই ধরনের অ্যাটিটিউড কাজ করে। আবার ফিল্ম থেকে মনে হয় যদি আমি আরও মজা করতে পারতাম তাহলে হয়তো চেঞ্জ করতে পারতাম। মানে আমার নিজের ফিল্ম থেকেই মনে হয় যে এখানে আরও যদি শর্ট হতো তাহলে আমি আজকে নিতে পারি। সুবিধা অসুবিধার মধ্যে আমার কোনো ধরনের এখনও বেশিরভাগ সত্যি ইচ্ছা করে। সেই হিসাবে এখনো পর্যন্ত যেগুলো আমি বর্তমান করতে পারি না, বিশেষ করে যেগুলো পরিচিত না আমার আসলে কথা নাটক মাইক সঙ্গীত এগুলো আমার পরিচালনায় চারটা পরিচালনায় আমি একটু অভিনয় করি না। মহাবিদ্যা চলছে কাজ, একটু অভিনয় করি নয়নপুরের পালা অসংখ্য একটু দলকে আমি ডিরেকশন দিয়েছি, ওরা ওই স্ক্রিপ্টটাই করতে বলেছিল। সচরাচর আমি কোনো স্ক্রিপ্টে কাজ করি না। মহাবিদ্যা আর নয়নপুরের পালায় একদম অর্ডার দেওয়া এইটা আমরা চাইছি। সেক্ষেত্রে এছাড়া নির্ণয়ের ব্যাপারে সময় রস রসু বোমা দীর্ঘস্থানের সঙ্গে একসঙ্গে কাজ করে একটা নাটক করেছি। সেটা যদি এই বছর শুরু হয়নি এমন কিন্তু ওটাকে হবে না এমন ঘোষণা এখন করা হয়। পাশাপাশি রয়েছে হাওড়া বাতায়নে বিভিন্ন মানুষ রয়েছে, দলের কথা এরকম আরও বেশি থিয়েটার। এবং মজার কথা হচ্ছে যে প্রত্যেকটা নাটকই প্রচণ্ড জনপ্রিয় হয়েছে এবং সেটা আমার অভিনয়ের কারণে একদম না, আমি একদম এসব বিশ্বাস করি না। হয়েছে তার বড় কারণ হচ্ছে আসলে এই নাটকগুলো জনপ্রিয় হবে এবং এই স্ক্রিপ্টটা এই ভাবনাটা আমার ভালো লাগছে এতটা অ্যাসিওর হওয়ার পরেই আমি কিনে করতে পেরেছি। মানে নাটককে জনপ্রিয় করে দেওয়ার ক্ষমতা আমার আছে কিনা জানি না, কিন্তু আমি বলবো যে একটা জনপ্রিয় নাটক তার নিজস্ব ক্ষমতা আসলে জনপ্রিয় কন্টেন্ট প্রেজেন্টেশন অভিনয় সবটা মিলে। তো কোনো কারণে যখন দেখি যে সবটা শক্তিমান মনে হচ্ছে তখনই আমি হ্যাঁ করি। সেই হিসাবে আমি এই বছর নতুন নাটক প্রায় করি, এই বছর সব পুরোপুরি চলছে এবং প্রস্তুত আছে। আমি এই বছর বিভিন্ন মানুষ করেছি, জন স্টেটমেন্টের একটা কোন থেকে নেওয়া খুব ভালো রিয়াকশন। আমি আশা করি একটা রিয়াকশন হবে, একটাই শো হয়েছে, পরপর শো আছে। এছাড়া অল্টিপাস হচ্ছে একটি ছেলে, নতুন একটি ছেলে রাজেশ দেবনাথপুর, ও স্ক্রিপ্টটা কিন্তু অনুভব শেষ আমি জানি না কেন অল্টিপাস আমি শুরু করতে পারবো। আমার জন্য প্রায় 1 বছর ধরে ওয়েট করেছে, আমি তাদের খুব অবজর্ভ করি, দেখলাম যে প্রতিভাবে করার চেষ্টা করছি, সেটা করছি। এরকম বেশ খুব কম কাজে হ্যাঁ করছি এই বছর। আমার হচ্ছে যে বিষয় আমার আকর্ষণ করবে এবং হয়ে যাওয়া কাজ আমার ভয়ঙ্কর হচ্ছে। সেটা ক্লাসিক, সেটা হয়তো মানে সেটা পড়া মানে নিজেরই 4 ভাগ উঠে আসে। মানে যদি আমি রক্তকরণ করি তো আমি রবীন্দ্রনাথের বই রক্তকরণ করে আমি সমৃদ্ধ হতাম, সেটা জানি। তবু আমার মনে হয় যে 2016 সালে অনেকগুলো কথা যেগুলো বলা হয়ে উঠছে না, ক্লাসিকে সবই বলা আছে, আমি মানছি, আমি অস্বীকার করছি। ক্লাসিকটা একটা মোড়ক আমার তার বাইরে এসে মনে হচ্ছে যে আরেকটা মোড়কটা একটু সাহসী হয়ে যদি 2016 তারিখে আরও একটু সমস্যা হয় বিশ্বায়নের পরে, মানে আমি বলছি ক্লাসিক যেটা নাটক তখন বিশ্বায়নের মানুষ চলে আসতে পারে। হ্যাঁ, কমিউনিকেশনের প্রথম মাধ্যম তৈরি হয়
এরকমভাবে দেখে মনে হচ্ছে আমরা খুব কাছাকাছি আছি, অথচ আসলে বলতে পারি আমার অন্তত আগে মানুষকে নাম বললে বাড়ি থেকে বলতে পারতো, এখন ব্লক নাম্বার বলতে পারি, নাম্বার বলতে পারি। এই জায়গাতেও তাদের তৈরি হয় না। সেখান থেকে হচ্ছে অনেকটা আমি আমার ছোট জন্ম আমার 30 হবে, আমি আমার জন্মের পর দেখেছি যে আমরা যে পরিবেশটা বড় হচ্ছি সেটা মারাত্মকভাবে, মানে অন্তত আমি বড় হওয়ার পর, আমি গ্র্যাজুয়েশন শেষ করার পরে দেখছি যে হুড় করে বদলেছে। হ্যাঁ, এবার সেইগুলো মনে হচ্ছে আমরা যখন শুনছি আমার থিয়েটারকে বা কোনো স্ক্রিপ্ট মানে আমি একটু সময় অনেকগুলো কথাই বলে ফেলছি, অনেক দিনের মধ্যে থেকে যাবে। আমি দেখেছি যে আমাদের এই পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের কথা পুরো বিশ্বে প্রথমে আমরা দেখি হচ্ছে যে মুখ অথবা অভিনেতা, তাকে স্টার বলে তাকে আগে নাকি তার পাশাপাশি ডিরেক্টর ক্রিয়েটার করেছেন। আমি বলছি আমরা সবচেয়ে বেশি যাকে সম্মান দিই অথবা সাইড করে রাখি নেপথ্যে লোক করে রাখি রাইটার, যিনি ফিলোসফিটা জন্ম দিচ্ছে। আগে একটা দারুণ জিনিস জন্ম নেবে, একটা কনসেপ্ট তো ভালো, তবেই না তাতে যেটা বাহাদুর করাবে এবং একটা নাম বসাবে। যদি আপনাদের স্ক্রিপ্ট না তাহলে কি অ্যাক্টিং করবে, কতক্ষণ করবে, এটা যদি ঠিক, হ্যাঁ এই নামে কতক্ষণ অ্যাক্টিং নয়, একটা শুষ্ক কাজটা একটা মানে ইন্টারভিউ। আমি বড়দেরকে সহজ করে দেবো স্ক্রিপ্ট মানে, তাহলে এই যে একটা স্ক্রিপ্ট, একটা আইডিয়া, আমার আসলে জীবন রাইটার থেকে খুব কম পয়সা দিয়ে আছে, রাইটার থেকে খুব কম দিয়ে আছে। বেসিক্যালি এই স্ক্রিপ্ট এইটা যখন আমাদের সময়, তখন আমি আর কিছু দেখি, বড় চরিত্র দিল আমাকে, চরিত্র দিল না, আমি নিজে অনুসরণ করি, আমি বড় চরিত্র করবো, হয়তো আমরা বড় চরিত্র মানে আমি বলছি যৌতুক পুজো রাত্র বসে দেবেশ দাস শো করেছিল, তারপর কোনো কারণে ওদের পার্সোনাল কিছু দেওয়ানো বন্ধ হয়ে যায়, একটাই শো হয়েছিল, সেটা খুব জনপ্রিয় হতো। সেটা যৌতুক পুজোর একটা বসে চট্টোপাধ্যায় যৌতুক পুজো আমার কোনো দুর্যোধনা করা কথা বলা যায় মেন জায়গায়। আর আমি স্ক্রিপ্টটা পড়ার পর বললাম যে প্রচন্ডটা এসেছি ছোট্ট একটা কিন্তু এত দুর্দান্ত সংলাপ এবং এমন জায়গায় আছে প্রোগ্রামটা, আমার আমি চ্যালেঞ্জ করতে পারি, আমার বড় চলতে পারবে আমি আমার বাবা এবং আলটিমেট প্রায় যখন প্রেজেন্ট করলাম তখন হ্যাঁ এবার কি ওই কনসেপ্টটা আমরা ভিত্তি করে একটা নতুনভাবে প্রজন্মকে চেনাবো, সেটা একটা প্লাস পয়েন্ট হতে পারে, কোথাও পড়াই করে স্ক্রিপ্টটা থেকে গেছে এবং আমি ওই জন্য ছোটো ক্যারেক্টারটাও বলবো। সেটাই বলছি, যে কারণে আমি জোর ব্যবহার করি যে আমি আসলে করতে চাই ওই মৌলিক কাজগুলো, মৌলিক হয়তো তার মধ্যে ক্লাসিক্যাল সময় থাকতে পারে, কিন্তু আমি ধরে 16 আজকে তারিখ হবে, আজকে হচ্ছে 2 তারিখ, 10টা সেপ্টেম্বর আমি যেন ধরে আনতে পারি মানুষের কাছে এই সময়টাকে। এবং তার জন্য এমন নয় যে চোখে আঙুল দেখাচ্ছে, চোখে আঙুল না দেখালেও যে রাজনৈতিক অর্থনৈতিক একটা পরিবর্তন হয়ে গেছে ক্লাসিক পিরিয়ডের মধ্যে, সেইগুলো কিন্তু সবটা ওই প্রতীকীকরণের মাধ্যমে সবটা সেগুলো হচ্ছে না। বা আমি যে কমিটির সঙ্গে কাজটা করছি, যে দর্শকের সঙ্গে কাজ করছি, তারা সবাই ক্লাসিকের ভাগটা নিতে পারে, মানতেই হবে। আমি বলছি না যে দর্শক চর্চা করে না, দর্শক বলছেন না, এটা বলছে দর্শক সবচেয়ে বেশি বলছে কোনো রকম ভাগনি করা দর্শক, কিন্তু সমস্যা হয়ে যায় ক্লাসিকের যে ওয়েট ভাগ, মানুষ তো আগে তো থিয়েটার একটা বিনোদনের মাধ্যমে সেটা তো এরকম জ্ঞান দেওয়ার অন্য জায়গা না, মানুষ তো একটা মিনিট থিয়েটারে আছে, তাহলে অন্তত সেই জায়গায় কম্পিটিশন তার মাথাটা আরও ভারী করবে। আমি তাকে রঙ্গ ব্যঙ্গ মাধ্যমেই এমন জিনিস দেবো যেটা বলতে চাইছি, তো সেই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে ওই ক্লাসিক্যাল ভাবটাকে লঘু না করে, ক্লাসিক্যাল ভাবনাটাকে লঘু না করে এই সমসাময়িক করে মানুষকে বোঝানো, এবং এই সময় যেটা আরও জুড়ে গেল তার সঙ্গে সেগুলোকে ইনক্লুড করি না। আমি তখন রক্তগুলোর মধ্যে আমি ফেসবুকে ইনক্লুড করতে পারবো, সেটা তো চোখে আমি দেখা হয় ভালো লাগে, আমার অনেক পরে হয়ে কাজ। হ্যাঁ, 15 মধ্যে নতুন বিষয়গুলো ঢুকিয়ে কিছুই মনে হয় আরও কিন্তু না বলবো না, তোমার নতুন কাজ করো, তুমি বলো যে তুমি ওটা তার ইন্সপায়ার, তো এই ধরনের স্ক্রিপ্টগুলোকে আলোচনা করো। তারপরে ওই মানে আমি সংসদেও যেতে চাই না, কঠোরভাবে কাজ করছি, মানে আমি সত্যি বলছি আমি ভুলিনি, আমি আজ পর্যন্ত আমি এখন কোনোভাবে বলতে পারবো ভুলিনি, কিন্তু আরও যে একটা মতো বেরিয়ে গেছে, ভাবি না দেখা চেষ্টা শুরু আছে না, দেখবে লেখাটাকে ব্যাস করি, ব্যাস চলে আসে, ভালো লাগতে করলাম, সময় করলাম, নাহলে করলাম, এই আর কি। থিয়েটারের অন্যতম ব্যস্ত শিল্পী কৌশিক কর এবং সিরিয়াল সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অভিনেতা, দুটো বিষয়কে একসাথে করে মেলাবো
লো, বেসিক্যালি লো। কি হয়েছে, থিয়েটারটা একটা রিট ক্লাস একদম কিছু বুদ্ধিমান মানুষ যারা থাকে, আর কিছু মানুষ যারা বুদ্ধিমান শাস্তি থেকে থাকে, তারা বলতে ভালোবাসে থিয়েটার দেখতে। তো এর বাইরে গিয়ে আমার মনে হচ্ছে যে একদম আমার খুব মনে হয় যে আমি থিয়েটার করছি, আসলে শিল্পীটা বলতে হবে যে আমাকে চিনি, এই যে আমি সেই শিল্পী ছিলাম। সেখান থেকে আমি 100 ভাগ স্বীকার করি। আবার থিয়েটারের সঙ্গে এমনি কথা হয়ে গেল। থিয়েটার থেকে একটা বড় মাধ্যম হচ্ছে টিভি, টেলিভিশন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া। একই সঙ্গে একটা সঙ্গে অনেকগুলো মানুষকে পৌঁছে দেওয়া এবং সর্বসাধারণ আছে যে মানুষগুলো থিয়েটার দেখে না, তাদের কাছে একটা শিল্পী নিজেকে ধরা ধরা লোক, সেখানে হয়তো সে থিয়েটারের ফিলোসফি ভালো আছে, কিন্তু অভিনয় সত্তা বা পরিচালন সত্তা বা সিনেমা লেখালেখি করে ওই যে আরো একটা বড় অংশের মাধ্যমে পৌঁছে দেবো, এটা একটা মহত্ব বলতে পারে, মানে সেই মিষ্টি খাওয়ার জন্য নয় বা লালসা নয়, কিন্তু একটা জিনিস থাকে না, সেই জায়গাতে পড়া ব্যস্ততম নই। মানে আসলে কি হয়, ব্যস্ততা না আমরা মানে সময় নির্ভর করে, মানে কি হয় কাজ বাড়ে তো, কিন্তু এখানে কাজের পাশাপাশি শিল্পী 24 ঘন্টা হয়, কিন্তু মাপা সময় ভালো কি হয়, ছোটো ছোটো যদি ইংরেজি ভাগ করে নিতে হচ্ছে এবং ওই সেখান থেকে ব্যস্ততা হয়তো চালু হয়েছে, ব্যস্ত হয়ে যাচ্ছে। খুব যে ব্যস্ত হয়ে যাবে তা না, তবে এটা ঠিক যে নিজের জন্য সময়টা কমে গেছে, নিজের জন্য, পরিবারের জন্য, বন্ধু বান্ধবের জন্য কমে গেছে। তাহলে সত্যি কথা বলছি, আমি 2016-তে প্রায় কাজ করিনি, প্রায় মানে দেখে মনে হচ্ছে অনেক কাজ করছি। বিশ্বাস করুন, আমি গত বছর থেকে এই বছরে 2015 থেকে এই বছর অনেকগুলো ছুটি কাটিয়েছি, অনেকগুলো ছুটি কাটিয়েছি। এইরকম সময় দাঁড়িয়ে শৈশব কৈশোর যৌবনের সেই জেলা যেখানে একটা সেই উঠে আসা, সেই সময়টি কীভাবে? হ্যাঁ, এটা আমার খুব জটিল ব্যাপার। মানে বেসিক্যালি আমরা বলতে গেলে জেলা, যেহেতু কলকাতা জেলা, হ্যাঁ আমি বারবার এখানে বিরোধিতা করি যে সবাই বলে না কলকাতা বাদে বলে জেলা ছিল, আর কোথাও তো জেলা, তাই না? যাই হোক, জেলা অর্থে বলতে পারে যেটা বোঝায়, মানে আমি আসলে কলকাতায় জন্ম, তারপরে পারিবারিক সূত্রে বিভিন্ন কারণে আমি প্রায় 6টা জেলায় মানে ঘুরেছি আমি চলেছি। স্ট্রাগল অনুভূত হয়ে বলবো ব্যক্তি জীবনে, সেটা পারিবারিক কারণে আমি 6টা জেলা দেখেছি। 6টা জেলায় প্রায় 22টা জায়গায় আমি বাস করেছি। তার মধ্যে একটি অবস্থান, একটি আশ্রম মানে রামকৃষ্ণ মিশন, এছাড়া হোস্টেল, আমার পড়াশোনা লাইফ বা যেগুলো বলতে গেলে না অনেক মানুষের সঙ্গে আপনি একটা কাজে থাকেন বা 2টো 5টা কটা মানুষ দেয়, আমি সাধারণত 22টা পরিবার দেখে যাওয়া, তাদের ওখানে বসা, কালচার, সমাজ, তাদের চাকরি সংস্থা, তাদের বিষয়গুলো না আজ আমার সমাধান হয়ে যাচ্ছে। 22টা জিনিস দেখা, চারিপাশ, স্বপ্না, জেলা, সব থেকে আমি আমার প্রত্যেকটা চরিত্র দেখা, তারাই আগ্রহ নাম পাল্টে গেছে, সব ধর্মভাব একদিন তা নয়। আমি ছোটোবেলা যেমন করে অনুমান পেয়েছি, তেমন করে পরে বড় বড় ঘুরেছি, সেটাকে আমি মিলিয়েছি। এই পরিবর্তন আসলে ওই প্রভাবটা সাথে থাকতে বলে আমার ভালো লাগবে না। ওই আমার আজকের যে আছে এবং আজ জেলার স্মৃতি আলাদা করে নেই, আমার বিভিন্ন একটা ঘেটে গেছে সবার। আমি একদম সব সমাজ সংগঠন সমাজ গ্রামীণ জীবন, মানে হয়তো আমি আগের মাঠে খেলে বেড়াচ্ছি, হ্যাঁ জমিতে খেলে বেড়াচ্ছি, আবার তার 2 দিন পরেই আমার দাদু যাত্রা সাথে করতে দাদু ফ্রি পাস আমি ট্রেনে করে নিয়ে যেতে পারবো। মানে অদ্ভুত মানে ভাবে গেছে। মানে এখন আমি বাড়ি গেলে আমার বাড়ির সামনে তো মা একদম ওনারা বাড়ি করেছে, কিচ্ছু নেই, ফাঁকা। আবার তার 5 ঘন্টা পরে 2 ঘন্টা দূরে চলে আসছে একদম একটা পাথর করার জন্য। ওই শৈশবটাই চলছে আর কি। সব এই বৈচিত্র্যটা জীবনকে আমাকে হেল্প করেছে, আমি লিখতে খুলে অভিনয় করতে হেল্প করেছে। প্রথম কবে অনুভব করলে যে আমি পেশাদার অভিনেতা হয়ে উঠবো? প্রথম আমি যখন হায়ার সেকেন্ডারি দিই 2002-এ, তখন ওই হয় না হায়ার সেকেন্ডারি একটা অবসর পাওয়া যায়, টুকটাক টিউশনি করতাম। তো আমি যেখানে পড়তাম সেই দাদা, ওর নাম দেবাশিস স্যান্ডি, বহরমপুর যুগাগ্নি বলে একটু দলে অভিনয় করতেন। প্রণাম করতাম, বিশুদলে টুকটাক টিউশনি করি, গ্রাম করি, বলছি আমার সঙ্গে এটা করি যায় না। কিন্তু ভেতরে একটা অভিনেতা হওয়ার লোক ছিল, তেমন কোনো
হোস্টেলের বাইরেও তো দিচ্ছি। ক্লাস 8-9-এ আমি সবজি বিক্রি করছি, চায়ের দোকান চালিয়েছি। পাশাপাশি ক্লাসের ফার্স্ট বলে আমি পড়াশোনা কন্টিনিউ করেছি। তো ওই বিষয়গুলো কোনোদিন আলাদা করে চর্চাটা করা হয়নি, কিন্তু আমি জানতাম আমার জেনেটিক্যালি অদ্ভুত দক্ষতা আছে এই বিষয়ে। স্কুলে যে গান করবো সেখানে আমি আনি, হ্যাঁ, কোনো ফাংশনে আমি আনি, আমি বুঝতে পারছি না আমার তা নেই, কিন্তু আমি কোথাও এগুলো মিলিয়ে জন্য চর্চা করতে হবে। দাদার কাছে গেলাম, দিন সাথে আমাকে না ওয়েট করতে হয়। একটা দাদা অবস্থায় বলছিল, তার একটা টক্সিক হেল্পার করবো, তখন আমি একটা অভিযোগ সরকার বললেন যে মেয়েটা সিরিয়াস করো, করতে পারবো ভালো লাগে ওই চলা। তারপরে কিন্তু আমি পেশাদার হিসেবে ভাবি এটা, তারপরে মনে করতে চলে না কোথায় সেখানে এসে আমাদের ইউনিভার্সিটি প্রচুর এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে ছাড় পাওয়া যায়, র্যাঙ্ক হয় না, আমাকে র্যাঙ্ক হতে পারে। প্রথম রাত্রে আমি আমার এইসব বাধাগুলি দিয়ে আমি প্রচুর মজা করেছিলাম। তো দাদা খুব ভালোবাসতো, আমার কোনো দায়িত্ব তুই আমাদের এখানে প্রায় 50-55 ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এসে কালচারাল কম্পিটিশন করলেন। হ্যাঁ, ঠিক আছে, এবং 9টা হোস্টেল, তাদের মধ্যে গেছে তুই আমাদের কালচার দায়িত্ব নিতে পারবি, বললাম হ্যাঁ পারবো না। ওই থেকে শুরু হলো, ওই ডিপার্টমেন্টে নাটক করে আসা, ওখানে যেমন নাটক হয় 1.5 ঘন্টা কমেডি, কোনো সিরিয়াস নেবে না, যেমন এইগুলো চলছে। তারপরে এম করলাম, বিএড করলাম, চাকরি করলাম, করতে নিয়েছি একটা জায়গায়, টুকটাক পরামর্শ করলাম। কিন্তু তারপর মিনারের একটা আমার তো দেখতে ইচ্ছা, কিন্তু বাড়িতে যাওয়ার অবস্থা আমি করে আসবো, মানে ভরা হাওয়া ভরা ভয় ভয় থাকতাম যে আমার জিনিসটা যেটা তৈরি হবে, কিন্তু অবস্থা না বড় করে বসে বসে তো তখন কিন্তু মিনারের ভেতরে আমি বললাম যে এমন একটা জিনিস যেটা চাকরিও হচ্ছে, আমি টাকাও পাবো, আবার আমি ওখানে সবটা পূরণ সবটা পাবো, একটা রিস্ক নিয়ে দেবো। এবং শুনেছিলাম তখন 20 জন ওদের নেওয়া হবে, তো পরে 24 জন নেওয়া আসবে। আমি বাড়িতে বলছিলাম যে ওটা হয়তো খুব বেশি হলে 19 জন ভালো হয়ে আমার থেকে আছে, 20 জনের মধ্যে আমার কেমন হয়ে গেছে মজা করছি, জায়গাটা বলে এসেছি এরকম। তারপরে দেখলাম সেটা ভুল, মানে চান্স পেলাম। তারপর আর সে হয়তো স্ট্রাগলটা আমার ব্যক্তি জীবনের বাকি জিনিসটা আমার স্ট্রাগল করেছি, আমার এই লাইন নিয়ে আমি স্ট্রাগল করেছি। এই লাইনে বুঝতে পারতাম আমি ধৈর্য এটা আমার ভেতরে ছিল, মানে ভেতরে ছিল, একটা আমার জেনেটিক্যালি ছিল। খুব একটা দৌড়াতে হয়, তবুও অনেক লেখাপড়া গেছে কলকাতায়। আমি ছিলাম যে আমি ওরা থেকে ভাবছিলাম যে দেবতা আমাদের মানুষগুলোকে, যে মানুষগুলোকে সামনে রেখে বড় বড় হয়েছিলাম, তারপর ওরকম হাঁটলাম, হেঁটে মিনার দেখলাম, বেরোলাম, খেলার পর যে দল করলাম, এবং দল করার পর বলতে আমার না কোনো এলাকায় একটা ফাদার আছে, না কোনো ফাদার আছে। সেক্ষেত্রেই হয়তো মানুষ আমাকে শুধু তৈরি করেছে, বলছে না যে আমাদের তৈরি বা আমাদের বলেন, আমি আমার দ্বারা বলতে না, আমি জানি না সে কখন থাকতে পারবে। কিন্তু আজকে যে জায়গায় যাচ্ছি ওই আচমকে আসা, আচমকা কিন্তু ভেতরে যে বন্ধুরা ছিল, কিন্তু বন্ধু বাইরে বার করতে পারে। আমরা প্রথমত লক্ষ্য করবো যে আমাদের আজকে দিনটা গেল আপনার হয়েছে, এটা ভাবতে হয়েছে। পাশাপাশি পড়াশোনা আর বাকি ব্যাপারটা আমি কিছু হয়ে গেছি, ওটা দিতে বলেছিলাম, মানুষের ভালোবাসা পেয়েছে। এই সময়ে প্রায় জেলার থিয়েটার আর কলকাতা থিয়েটার প্যারাবলে একটা বিরাট ধারা চলছে, বিরাট ধারা এবং পার্থক্য ভয়ঙ্কর। দেখুন দুরকম ব্যাপার হয়েছে। আমি কদিন আগে বাচ্চাকে বলছিলাম বেসিক্যালি, কিন্তু কলকাতা থিয়েটার না, কলকাতা থিয়েটারটা মানে কলকাতা থেকে এখন পশ্চিমবঙ্গ, মানে কলকাতার কোনো জেলা বিদেশিরা পশ্চিমবঙ্গ বলতেই বুঝিয়ে হয়, অর্থাৎ যেন কলকাতায় মুখ সব রকম, অর্থাৎ আরও যে 18টা জেলা নিয়ে হয় পশ্চিমবঙ্গ, সেটা কিন্তু মানুষ মাথায় রাখছে। অর্থাৎ কলকাতা যদি হোকরও হয় তাহলে আমরা এটা বুঝি পশ্চিমবঙ্গের বিকল্প। কলকাতায় যদি বামপন্থে গিয়ে তৃণমূল যেতে পারে, তৃণমূল ধরে গিয়ে বামপন্থে যেতে পারে, মনে হয় যে কলকাতা পশ্চিমবঙ্গের বিকল্প। কলকাতা যদি 5টা বুদ্ধি বলে যে এইবার তৃণমূল আসবে না, আমরা আবার ফিরে আসবো, তারা ভাবে পশ্চিমবঙ্গের ভাবনা। কলকাতায় যে মানুষ খেতে পারে দুবেলা, হ্যাঁ মাল্টিপ্লেক্স ভালো সিনেমা চলে এবং থিয়েটার কিন্তু দর্শক আলাদা এটা পশ্চিমবঙ্গের হচ্ছে, ঠিক আছে। কলকাতায় কিনে বলে হবে এটা পশ্চিমবঙ্গের ভিতরে হলো, কলকাতায় লোকজন পিস্তা খাচ্ছে, আমরা হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য সব জায়গায় লোক পিস্তা খাচ্ছে। এইটা কেন হচ্ছে? বেসিক্যালি হচ্ছে যে আসল যে প্রচারের মাধ্যমগুলো সত্য কথা, আনন্দবাজারের অফিস যদি মেন অফিস মেদিনীপুরে এবং মেদিনীপুরে যদি মালিকও থাকতেন,
বা আজকালের যুগে দক্ষিণ দিনাজপুরে প্রতিদিনের যদি হতো মুর্শিদাবাদে ওখানে অফিস হতো, বা আমাদের মধ্যে মন্ত্রীরা যদি কেউ বরঙ্গ থাকতেন, কেউ রানাঘাটে থাকতেন, কেউ কৃষ্ণনগর থাকতেন, তাহলে তো আমার পেতাম গোটা ছবি। এবার সব তো রক্ত মুখে গিয়ে জমেছে, তবে সব তো হচ্ছে কলকাতা। এই কলকাতা হয়ে গিয়ে পুরো পাঠা। এবার কি হচ্ছে, ফলে কলকাতা জুড়ে প্রেসের বন্ধু বান্ধব প্রচারের উৎসটা কলকাতা, ঠিক আছে, ফলে কলকাতা জেলায় প্রচার পাচ্ছে। গ্রাম বাংলার মানুষ আমি দেখুন না, নাট্য শব্দে 10 দিন দেখছে হয়তো ওই তাদের কী হচ্ছে। এবং গ্রাম বাংলায় বা অঞ্চলে বা বাকি জেলাগুলো ভালো করে হলেও তার তো খবর করবেন না, খবর করতে হবে। কারণ কী সাক্ষী, কী সূত্র, কে তুমি নেই, তা তুমি কি কলকাতায় আছো? কলকাতা নেই বলে কি ভাষা বলবে? কলকাতা করবে, কলকাতার কিছু এলিট পার্সন, কিছু কুলিন মানুষ বলে দেবেন আপনাকে যে এইটা হচ্ছে, তখন সেই কৌলিন্য থেকে কালচারে আমাদের কৌলিন্য ভয়ঙ্করভাবে কাজ করছে। আমি ইন্টারভিউ করছি ভয়ঙ্কর, আপনি দেখেন তো আপনি দেখবেন যে এই সম্পর্কটা কিন্তু মুসলিম ছেলে নেই, ব্যক্তিগতভাবে আছে। তো সম্পর্কটা একটা মুসলিম ছেলে কলকাতা ভাড়া পায় না পারে, আমি দুটো ছেলেকে সেন্টারে রেখেছিলাম, মানে যখন জানতে পারবো মুসলিম দাঁড়িয়ে দিই, ঠিক আছে, এটা হলো মুসলিমের কথা। আপনি দেখবেন আরও আছে, একটা বর্ণভেদ আছে, ব্রাহ্মণ বৈদ্য বৈশ্য শূদ্র সব চলে আসছে, আমার কালচারে একদম ঢুকে আছে। অমুকে নাটক, অমুকে নাটক, পত্রপত্রিকা, আপনার কালচার, আপনার সিনেমা, ফিল্ম সব মিশে আছে। আপনি শুধু স্টারদের নামগুলো দেখতে যান, আপনি দেখবেন ব্রাহ্মণ ক্যারেক্টার ইসলামটা আর বাকি তো আপনি দেখেন থিয়েটার একটা শুনছিলেন, অবাক লাগে। একটা কথা শুনতে আসছে যে কলকাতার থিয়েটার ক্রমশ স্টার হয়ে যাচ্ছে তো, কারণ এটা তো বিক্রি করা হচ্ছে বিষয়। মানে এইটাকে তুমি বিক্রি করে দাও, এইটাকে বাণিজ্যিকরণ করে দাও, তাহলে হবে না। এবার এবার বিক্রি করতে হবে না, কলকাতার প্রচুর খরচ। আপনি যে প্রোডাকশন এখানে একটা করতে পারছেন, সেম প্রোডাকশন সেম করে করতে টাকাটা খরচ হবে, টেকনিশিয়ান পেমেন্ট একটা প্রোডাকশনের শর্ট, এটা বলে বিক্রি করতে পারবে। এবং ওই দারুণ মনোভাবের মতোই একদম মানে যোগ্যতম মতো করে টিকে থাকা, কিচ্ছু করে আপনি আটকাতে পারবেন না। শুধু মানুষের বিভেদ নেই, প্রকৃতির অনেক প্রাণীর মধ্যে ওটা রেখে দিয়েছে। পিঁপড়ের মধ্যেও আছে শ্রমিক শ্রেণী, হ্যাঁ, প্রাণী পিঁপড়ে বেড়াতে না থাকে, যেমন আশ্রম কেটে মারা দিয়েছে, বলতা মাছি সবাই থাকে। সাম্প্রতিককালে আরও একটা বিষয়, এবার আমি কারণটা বলছি, বেসিক্যালি দেখবেন সমস্যাটা হচ্ছে সঞ্চয় যেখানে বেশি, পরিবারের সঞ্চয়টা বেশি, কাজের উৎস বেশি, সঞ্চয় বেশি। সঞ্চয় যেখানে সেখানে দেখবেন এই ক্লাসিফিকেশনগুলো সঞ্চয়টা হচ্ছে, যদি মোহাম্মদ সঞ্চয় করার বাইরে ক্লাসিফিকেশন আছে, সম্পদ, হ্যাঁ, মানুষ সঞ্চয় করে ক্লাসিফিকেশন আছে, এবং এই সঞ্চয় করে বলে উদ্বৃত্ত হচ্ছে বলে, এবং কলকাতা উদ্বৃত্ত আছে, প্রয়োজন উদ্বৃত্ত আছে। কলকাতাকে লন্ডন না মানে যদি 18টা জায়গায় কলকাতা বানানো যেত, তাহলে আমাদের ছবিটা আলাদা হতো। তাহলে এই আমি তো রাজনৈতিক কথা বলছি না, আমি লাল রঙ সবুজ নিয়ে গেলেও আমি রামধনু, সব রঙ আছে, আমি রঙিন, ঠিক আছে, আমি সব রঙকে সম্মান করি। সবাই তো উদ্দেশ্য মানুষের জন্য করো, আমার একটা আগে দেখতে লাগে কোনটা রাস্তা দিলে কোনটা কংগ্রেস নির্দিষ্ট, কোনটা খালিস্তান, আমার দেখা দরকার। আমার দেশের মানুষগুলো যেভাবে চলছে তাদের জন্য করতে গেলে কি করা হবে বইতে লেখা থাক বা না থাক, আমি সেটা করবো সেই হিসাবে আমি সেই রঙে যদি মানুষের শিল্প আর্টিস্ট হই, তাহলে আমি বলছি বারবার যে এই 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 উদ্বৃত্ত এবং সঞ্চয়টা এখানে এত পরিমাণ ঢুকে গেছে, কলকাঠিগুলো এবং ওদের সুবিধা অবস্থা রাখা হয়েছে। কারণ যারা ধরে ফেলেছে একবার তারা ছাড়তে যাচ্ছে, তারা তাহলে ওই তারা ছাড়তে যাবে, তো তাদের হাত দিয়ে গ্রান্টের টাকা পাস হবে, তাদেরই কিছু চিন্তা করতে অমুকজন ফেস্টিভ্যাল করবে, অমুকজন অমুকজন পাবে, তাদের কিন্তু দেওয়ার ফেস্টিভ্যাল করে বেড়াবে, তারাই সব এটা হয়ে আসছে। সেই সিস্টেমে নাটক উঠে যাবেন, আমি উঠে যাবো, ওই নাটক উঠতে পারেন, তার অভিনন্দন আপনাকে, আপনি অভিনন্দন দেবেন নাটক। কিন্তু এই সিস্টেমটা এতখানি পাওয়ারফুল নাটক, কিন্তু যদি ভাবেন যে আমার চাই না, আমার একটু চাই না, আমি আমার কাজ করবো, ইতিহাস এই ইতিহাসে থাকবে না, এইগুলো ইতিহাস কাদেরকে রাখবে? একটা রাষ্ট্র ব্যবস্থা তার পছন্দের ইতিহাস তৈরি করে, তার অপছন্দের ইতিহাস শেষ করে দেওয়া, কোন ইতিহাসগুলো কিছু হয় না, আমি বিশ্বাস করি ইতিহাসটা হচ্ছে একটা রাষ্ট্র ব্যবস্থা যেটুকু অ্যালাউ করেছে সেইটুকুই ইতিহাস, আর্জেন্ট ইতিহাস, ঠিক আছে, তাদের ইতিহাস। এবং এখনকার রাজ্য কারা, এখনকার কুইন কারা, যারা ক্ষমতায় আছে, যারা তাদের মানি পাওয়ার পার্টিস
বেঁচে যাবে। হ্যাঁ বেঁচে থাকার জন্য যেটা দরকার এবং মানুষ তো আসে তারপরে প্রথম বাড়ি যেতে তো সেটার উপর থেকে তার 40 বছর বয়স হয়ে গেছে, ফার্স্ট ইয়ার হয়ে গেছে, সে পাচ্ছে না। আর তার হচ্ছে জীবন সঙ্গে নির্বাচন করতে থাকলেও অন্য ক্যাটেগরি লাগে ইকোনমি থেকে মারছে, সেটা থ্রিলার কেন দেখবি না বেশ করে সিরিয়াল সারা দিন ক্লান্ত বিধ্বস্ত ওই সস্তা জিনিসটা দেখেছে হালকা হবে সে আরাম করবে, ভাগ্য ভালো করতে পারবে দেখতে বছর 10 বছর ফেস্টিভ্যাল দেখে আমি দেখেছি অনেক করেছি। সারা বছর আমি দেখবো, কেউ দেখবো কিস্তি সিনেমা দেখবো, আমি সিনেমা দেখবো, মাতৃ সিনেমা দেখবো, অত অত ইন্টারভিউ দেখবো, এটা করবো অত আমার দায় নেই, এটা দেখবো ব্যক্তিগত ছবি আমি বিশ্বাস করি। এবার যদি ইকোনমিক আপনি কিছু না এই কলকাতার সঙ্গে বাকি জেলাগুলো ইকোনমিক জায়গায় সমান করবেন, দেখুন তল মিলিয়ে ফেরত সব কোনো পাথর। এই জায়গাটা আমি প্রশ্ন করি, সাম্প্রতিককালে কোম্পানিজ থিয়েটার বলে একটা ভাবনা আমরা পাচ্ছি, এই বিষয়টা হলো কোম্পানিজ থিয়েটার বেসিক্যালি যেটা আগে ছিল কোম্পানি থিয়েটার এর যেটা আছে কি হচ্ছে প্রথম আমি আবার আরেকটা কথা বলছি, আমাদের বৃদ্ধ মানুষরা শুনলে মানে আমাকে থিয়েটারে কলঙ্ক করবেন আমি জানি। কোম্পানি থিয়েটার বলার একটা রূপথিয়েটার আমি বলছি, রূপথিয়েটার রূপথিয়েটার শুধু একটা আদর্শ নামে হয়ে গেছে। রূপথিয়েটার এবং কোম্পানি থিয়েটার দেখা যাচ্ছে রূপথিয়েটার বেসিক্যালি ছিল কোম্পানি কিরকম একটা গ্রুপ, সেখানে গ্রুপের আদর্শ বড় হওয়ার কথা, সেখানে ব্যক্তির আদর্শ বড় হবে, তারপর সেই ব্যক্তির মধ্যে একটা গ্রুপটা চলে, সেই ব্যক্তির সঙ্গে আরেকটা ব্যক্তির পাশে দাঁড়িয়ে ব্যক্তির সমাধান গ্রুপ ভেঙে যায়, তাহলে গ্রুপ থাকছে না। আপনি যদি দেখেন গ্রুপ থেকে ইতিহাস দেখেন একটা গ্রুপ আরেকটা গ্রুপ একটা আরেকটা তাহলে হচ্ছে কোথায় ইতিহাস ডিরেক্টর কনসেপ্ট আর পরস্পর বিরোধী বিরোধী হয়ে যাচ্ছে। এবং দেখুন কিরকম অদ্ভুতভাবে তার ছেলে তার সেই গ্রুপে এবং ওই গ্রুপের একজন ডিরেক্টরকে বা তার খুব কাছে আরেকজন ডিরেক্টরকে ম্যাক্সিমাম চিনছিল, বাকি 30 বছর ধরে 32 বছর কাজ করেছে গ্রুপের জন্য, 35 বছর কাজ করেছে গ্রুপের জন্য, কেউ চেনে না, তার নাম নেই। ওয়ার্কম্যান ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তাহলে গ্রুপটা সেই অর্থে যারা এখনো যারা গ্রুপবাজি বলেন আমরা গ্রুপটা করেছি বা সবাই বলছেন নমস্কার করছি, আপনার অবশ্য ঠিক ছিল, কিন্তু কোথাও আপনাদের ধারণায় ভুল আছে, আপনার ছেলেরা এখন বুঝছে আপনাদের গ্রুপটা আপনাদের ছেলেরা ছিল, আপনাদের জানিস না ইতিহাস, আমাদের গ্রুপ ভেঙে আরেকটা গ্রুপ হচ্ছে, আরেকটা গ্রুপ কেন হচ্ছে আপনার গ্রুপটা করেন কাউন্টারে হ্যাঁ গ্রুপের আরেকটা সমস্যা হচ্ছে যে অলরেডি এখন তারা গ্রুপটা একদমই নেই, তো তারা সেই বাইরে থেকে ভাড়া করে আনছে, ওদেরকে খুব অবশ্যই সরে এসছে, তারা কাজ করছে কারণ টাকাটা কম টাকাটা নিতে কোম্পানি থেকে কী করছে, যারা বলছে আমরা কোম্পানি থেকে চালাচ্ছে গাড়ি দিচ্ছি করছি, তারা কিন্তু আরেকখানে দিতে করছে, যেটা হচ্ছে থিয়েটারের যে ফেসিলিটিসগুলো দেওয়া হয়েছে অর্থাৎ হল ভাড়া অর্ধেক, অ্যাড ভাড়া অর্ধেক, তারা কিন্তু সেগুলো ইউজ করছে, তারা কিন্তু কোম্পানি থিয়েটারে ওই ফুল ট্যাক্স দিয়ে কোম্পানি থিয়েটার করছে, লিমিটটা লেভেলটা তারা কিন্তু অফিসিয়ালি গ্রুপ থিয়েটার লেগেছে দিয়ে বলছে আমরা কোম্পানি থিয়েটার করি, বলে কোম্পানি থিয়েটারে যে ক্লাস পয়েন্ট বসে বলে একটা সময় বাংলা থিয়েটারে শিক্ষিত অভিনেতা গড়ে তোলার জন্য রবীন্দ্রভারতী গড়ে তোলা হয়েছে এবং সেই রবীন্দ্রভারতীর পথ চলা এবং পুনর্ভারতী রবীন্দ্রভারতী তার এক উদ্দেশ্যের সঙ্গে রবীন্দ্রনাথ সম্পর্কে আমার জ্ঞান এতটাই কম, আমি একদম ইউনিভার্সিটি আমি হয়তো পড়লেও বলতে পারতাম, আমার এতটাই জ্ঞান কম, আমি বিদ্যালয়ে মানে যেটা জানি না বলবো না, তবে আমার কিছু রবীন্দ্রনাথের বন্ধুবান্ধব আছে যারা খুব ভালো কাজ করছে, কিন্তু পাশাপাশি এটাও ঠিক তার রবীন্দ্রনাথ থেকে পাশাপাশি অনেক ছেলেমেয়ে আছে প্রায় 90 তারা কিচ্ছু জানে না, শুধু আন্দোলন করে আগে রবীন্দ্রনাথ চালায়, বেরিয়ে সেই টাকা কাজ জায়গা কিছু তারা একটা গল্পের কি মাথার মধ্যে ভগবান জানে, ঠিক আছে খুব একটা কাজের কাজ তারা করছে। এবার দেখুন আসলে কোনো ইনস্টিটিউশন না রবীন্দ্রনাথ দাঁড় করা, এই যে ছেলেগুলো রবীন্দ্রনাথ বেরিয়ে ভালো কাজ করছে, দুর্দান্ত কাজ করছে, তারা হয়তো